স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, বিধ্বস্ত রাজধানী কারাকাস, ৩২ জনের মৃতদেহ উদ্ধার, হাজারো মানুষের হতাহতের শঙ্কা। হরমুজে বিকল্প পথ তৈরির পরিকল্পনা, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তীব্র বিরোধিতা ইরানের, টোল প্রথা মানবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিক্ষা ভিসায় আসছে বড় ধরনের পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদে ভিসা চালুর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে, আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে 7.2 এবং 7.5। রাজধানী কারাকাস থেকে মাত্র 168 কিলোমিটার দূরে ছিল এই কম্পনের উৎস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে কারাকাস সহ বিভিন্ন শহরের ক্ষয়ক্ষতি ও মানুষের আহাজারির চিত্র। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 32 জন। ধসে পড়া বহু ভবনের নিচে আটকা পড়েছে হাজারো মানুষ। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। প্রবল ভূকম্পন, আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে যখন এই কম্পাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধসে পড়ে ছাদের একাংশ। ভয়ঙ্কর এই দৃশ্য ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্পে এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষয়ক্ষতির দৃশ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহু বাড়িঘর ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমার ঘরের সব দেয়াল ফেটে গেছে, কোনো মতে বের হয়েছি। চারদিকে এত ধুলা ও ধোঁয়ার মেঘ ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিচে যখন নামলাম মনে হলো কোনো হরর সিনেমার দৃশ্য দেখছি। ধ্বংসস্তূপ টপকে এগোতে হয়েছে। আমাদের ভবন থেকে আমি শুধু একটি পরিবারকে বের হতে দেখেছি। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ USGS এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুভূত হয় প্রথম কম্পনটি, যার মাত্রা 7.1। এর ঠিক পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল 13 কিলোমিটার আর দ্বিতীয়টির গভীরতা 10 কিলোমিটার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে খুব শক্তিশালীভাবে কম্পন অনুভূত হয়েছে ক্রুহিয়া, ইয়ারাকুই, কারাবাবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লাগুইরা অঙ্গরাজ্যে। কম্পন দুটির পর অন্তত 20টি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে অনেক স্থানে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। এটি একটি ট্র্যাজেডি। পরপর দুটি শক্তিশালী মাত্রার ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও সুখ। এই দুঃসময় কাটিয়ে উঠতে আমি ঐক্যের আহ্বান জানাই। এই ভূমিকম্পকে 1967 সালের পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছে দেশটি। ভূমিকম্পে 1 লাখ পর্যন্ত প্রাণহানি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে USGA। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জাপান সহ আশপাশের আরও কয়েকটি দেশে। ভূমিকম্পের পর পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। তবে কয়েক ঘন্টা পর তুলে নেওয়া হয় তা। ইফাতিরা, স্টার নিউজ। ভেনেজুয়েলার দুর্যোগে পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ভূমিকম্পের পরে সহায়তা ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রতিবেশী দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, চিলি, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান সহ বহু দেশ ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। 10 লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে একটি প্রতিষ্ঠান। স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। 1 মিনিটের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে দেশজুড়ে ভেঙে পড়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস।
এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্ব নেতারা। ভূমিকম্পের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলাকে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সেখানে প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন তিনি। ভেনেজুয়েলার মানুষের জন্য আমার প্রার্থনা, ইতোমধ্যে ভেনেজুয়েলার জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য একটি দুর্যোগ সহায়তা দল ও বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ পাঠানো হবে। এরই মধ্যে ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে প্রতিবেশী কিউবার স্বাস্থ্যকর্মীরা। মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত স্প্যানিশ আমেরিকান শেফ ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের উদ্যোক্তা হোসে আন্দ্রে ঘোষণা দিয়েছেন তার লঙ্গার টেবলস ফান্ড ভেনেজুয়েলায় $10 লাখ সহায়তা প্রদান করবে। আমরা ভেনেজুয়েলায় অবিলম্বে $10 লাখ অনুদান দেব। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করি যতটা খারাপ মনে হচ্ছে তত খারাপ হবে না পরিস্থিতি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লাতিন দেশগুলো। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগেজ পাজ বলেছেন প্রয়োজনীয় সহায়তা দিতে তৈরি আছে তারা। এগিয়ে এসেছে ব্রাজিলও। এরই মধ্যে ভেনেজুয়েলাকে সহায়তা দিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসের দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে শোক জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই। বৈরী ও শীতল কূটনৈতিক সম্পর্ক উপেক্ষা করে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এগিয়ে এসেছে উরুগুয়েও। এছাড়া ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে চিলি, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। ইফফাতিরা, স্টার নিউজ। এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ইউবাতে উপকূলের কাছে, ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী সুনামির আশঙ্কা না থাকলেও কিছু এলাকায় সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন দেখা যেতে পারে বলেও জানানো হয়। ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে একটি জরুরি টিম গঠন করা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। হরমুজে একটি বিকল্প পথ তৈরির পরিকল্পনা করছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO। সম্ভাব্য এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ করে ইরান বলছে পথে যে কোনো জাহাজ ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে হরমুজে ইরানের টোল আদায়ের পরিকল্পনার বিরোধিতা করে ট্রাম্প বলেছেন চুক্তিতে এমন কোনো শর্ত যুক্ত করলে সেটি প্রত্যাখ্যান করা হবে। হরমুজ নিয়ে শক্ত অবস্থানে আছে ইরান। গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ এখনও ইরানের IRGCর নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি বিকল্প নৌপথের পরিকল্পনা জানায়। এই পরিকল্পনায় ওমান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে জাহাজ চলাচলের জন্য একটি দক্ষিণাঞ্চলীয় পথের কথা বলা হয়। এর তীব্র বিরোধিতা করে ইরানের IRGC বলছে এটি অগ্রহণযোগ্য ও বিপজ্জনক পরিকল্পনা। এই পথে কোনো জাহাজ ঝুঁকির মুখে পড়বে। এদিকে হরমুজে ইরানের টোল আদায়ের পরিকল্পনার বিরোধিতা করে ট্রাম্প বলছেন চুক্তিতে ইরান এমন কোনো শর্ত যুক্ত করলে সেটি প্রত্যাখ্যান করা হবে। হরমুজ প্রণালীতে টোল ফি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক গুরুত্বপূর্ণ প্রণালী রয়েছে। এটা বাস্তবায়ন হলে অন্যদের জন্য তা খারাপ দৃষ্টান্ত হবে। আমি অন্য কোনো প্রণালীতেও এমন কিছু অনুমোদন করতাম না। ইরান টোল বসাতে চাইলে এটি পরিস্থিতির গতিপথই বদলে দিতে পারে। এর আগে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনায় ইরান বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। আপনারা জানেন আমরা যুদ্ধে জয়ী হয়েছি। ইরান খুব বড় ধরনের ছাড় দিচ্ছে। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। দেখা যাক কি হয়। তবে আলোচনায় ইরান নমনীয় না হলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান খুবই নমনীয় আচরণ করছে। তারা আমার চাওয়া সবকিছুর সঙ্গেই একমত হচ্ছে, আর তাদের তা করতেই হবে। অন্যথায় আমরা আবার ফিরে গিয়ে যা করার প্রয়োজন তাই করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতির মধ্যেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে হামলায় নিহত হয় অন্তত 2 জন। হিজবুল্লাহর পাল্টা হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার।
এদিকে স্বাভাবিক হয়ে আসছে হরমুজে নৌ চলাচল। জাহাজগুলোতে আটকে পড়া প্রায় 11,000 নাবিককে সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ। উপসাগরীয় মিত্র দেশগুলোর নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সাথে হরমুজে ট্রোল আরোপ বিশ্বের কোনো দেশই সমর্থন করে না বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আজ উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC এর নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে বাহরাইনে পৌঁছে তিনি এ মন্তব্য করেন। আঞ্চলিক নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এই বৈঠকের আলোচনায় ঠাঁই পাবে বলে মনে করা হচ্ছে। এর আগে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন রুবিও। আমরা এমন কিছুই করব না যা এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। আমার জানামতে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য টোল আরোপ সমর্থন করে। এমনটা আসলে হবেই না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। আমার ধারণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা 30 জুন টেবিলে গড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখন বড় ধাক্কা। দীর্ঘদিনের প্রচলিত খোলা মেয়াদের ভিসা ও ডিউরেশন অফ স্টেটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই নিয়ম কার্যকর হলে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের লাখো শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান ও উচ্চশিক্ষা সম্পন্ন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো শিক্ষার্থী পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় গড়া সেই স্বপ্নের পথেই এবার নতুন অনিশ্চয়তা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমার ভিসা চালুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গস। প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স বা পড়াশোনা চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু নতুন নিয়মে F1 ক্যাটাগরি শিক্ষার্থীদের দেশটিতে থাকার অনুমতি সর্বোচ্চ 4 বছর হতে পারে। প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার নির্ধারিত 4 বছরের মধ্যে শেষ না হয় তবে তার অবস্থান দীর্ঘায়িত হতে পারে। সেজন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে চড়া ফি ও প্রশাসনিক প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এই নিয়মটি সবচেয়ে বেশি বিপাকে ফেলবে দীর্ঘমেয়াদী গবেষণা, স্নাতকোত্তর বা PhD প্রোগ্রামে থাকা শিক্ষার্থীদের। কারণ এসব উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে সাধারণত 4 বছরের বেশি সময় লাগে। এখানেই শেষ নয়, পড়াশোনা ও প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দেশে ফেরার প্রস্তুতির সময়ও অর্ধেক কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে শিক্ষার্থীরা কোর্স শেষে 60 দিন সময় পেতেন, নতুন নিয়মে তা কমিয়ে মাত্র 30 দিন করার প্রস্তাব করা হয়েছে। US ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 2025 সালে প্রথম এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, তবে আইনি বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় এই চূড়ান্ত নিয়মটি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কাজী শাহরিন, স্টার নিউজ। পাকিস্তানে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার আলোচিত অধিকার কর্মী মাহরাং বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কোয়েটার একটি আদালত। 2024 সালে এক সমাবেশে আধা সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়। তবে এই বিচারকে প্রহসন দাবি করে রায় প্রত্যাখ্যান করেছেন আইনজীবীরা। প্রতিবাদে বালুচিস্তান জুড়ে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। জনমানবহীন রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বালুচ ইয়াকজেহতি কমিটি বা BYCর ডাকে স্তব্ধ হয়ে গেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সব শহর ও রাজধানী কোয়েটা। আলোচিত মানবাধিকার কর্মী
মাহরাং বেলুচ ও তার সহকর্মী সিবগাতুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এই সর্বাত্মক ধর্মঘট। 2024 সালে উপকূলীয় শহর গুয়াদেরের একটি সমাবেশে একটি উস্কানিমূলক বক্তব্য দেন মাহরাং বেলুচ। যার জেরে উত্তেজিত জনতা আধাসামরিক বাহিনীর সদস্য সাব্বির আহমেদকে পিটিয়ে হত্যা করে। এই হত্যার দায়ে মাহরাং ও সিবগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। 2 বছর ধরেই তারা কারাগারে। তবে এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহরাংয়ের আইনজীবীদের অভিযোগ, গোপন ও অজ্ঞাত আদালতে রায় দেয়া হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শীদের জেরার সুযোগ দেওয়া হয়নি। সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এটিকে বিচারের নামে প্রহসন বলে নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই রায় পর্যালোচনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানও। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে প্রাদেশিক সরকার বলেছে অকাট্য প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছে। এই মামলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। 2009 সালে নিরাপত্তা বাহিনী মাহরাংয়ের বাবাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তার অধিকার রক্ষার লড়াই শুরু। 2023 সালে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবিতে শত শত নারীকে নিয়ে ইসলামাবাদ অভিমুখে 1000 মাইলের দীর্ঘ পদযাত্রার নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। স্থান পান বিবিসির 2024 সালের প্রভাবশালী 100 নারীর তালিকাতেও। বিওআইসি স্পষ্ট জানিয়েছে বালুচ বিদ্রোহীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেবল জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এসেছে। এই রায়ের পর বালুচিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর এবার চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস। দলটির প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে সেই পদ নিতে চান দলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার অনুগত বিদ্রোহীরা। ফলে প্রশ্ন উঠেছে, মমতার নিজের হাতে আঁকা জোড়া ফুল প্রতীকও কি এবার হাতছাড়া হচ্ছে? জোড়া ঘাসফুল প্রতীক মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2.5 দশক ধরে এটিই ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা ছবি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া হওয়ার পরপরই ভাঙনের মুখে পড়ে টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মনে রাখবে। বিদ্রোহী বিধায়করা একজোট হয় মমতার বিরুদ্ধে, বেরিয়ে যায় দল থেকে। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ইতোমধ্যেই দলের নতুন কমিটি গঠন করে নির্বাচন কমিশনকে জানানোর প্রস্তুতি নিয়েছেন। ফলে ক্ষমতা হারানো মমতার দল ভাঙার পর এখন প্রতীকটাও কি হাতছাড়া হতে চলেছে, সেই প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার জোরে জোড়া ঘাসফুলের দখল পাওয়া বিদ্রোহীদের জন্য খুব একটা কঠিন হবে না। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল প্রতিষ্ঠা করেন মমতা। তখন থেকেই এই জোড়া ফুল প্রতীক তার রাজনৈতিক সংগ্রামের মূল হাতিয়ার। যদিও এই প্রতীকের স্রষ্টা হিসেবে সোমনাথ চৌধুরী নামের এক চিত্রশিল্পী নিজের দাবি তুলে বিতর্ক তৈরি করেছিলেন। দলীয় প্রতীক হাতছাড়া হওয়া ঠেকাতে অবশ্য হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন কমিশনের কাছে নতুন কর্মসমিতির তালিকা পাঠিয়ে নিজেকেই চেয়ারপারসন হিসেবে দাবি করেছেন। এছাড়া বিদ্রোহী নেতাদেরকে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছেন তিনি। 2/3 বিধায়ক ও সাংসদের প্রকাশ্য বিদ্রোহের কারণে নিজের আঁকা প্রতীক ধরে রাখা মমতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশন জোড়া ফুল প্রতীকটি অন্য কমিটিকে বরাদ্দ দিলে আইনি লড়াইয়ে নামবেন মমতা। তবে বিদ্রোহী বিধায়ক ও সাংসদের সংখ্যার পাল্লা ভারী থাকায় আইনি ও সাংবিধানিক মারপ্যাচে শেষ পর্যন্ত মমতার প্রতীক হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।